নমস্কার। খবরদার কথা নয়। আজকে এমন একটা জায়গায় এলাম, আপনাদের অত্যন্ত পরিচিত এই রাজ্যের সঙ্গীত জগৎ বলতে আমরা যা বুঝি, তাতে দীর্ঘদিন ধরে যিনি এই সঙ্গীত জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছেন এবং চেষ্টা করে যাচ্ছেন, সফল হয়েছে। সে সুদীপ্ত শেখর মিশ্র আমার বাঁদিকে বসেছেন। গত ৪ঠা জুলাই তিনি সম্বর্ধিত হলেন ডক্টর ভূপেন হাজারিকা স্মৃতি পুরস্কারে। দেশের যারা যারা এই সঙ্গীত শিল্পকে বা বিভিন্ন শিল্পকে, নৃত্য, ছবি আঁকা, বক্তৃতা, বিভিন্নভাবে যারা সহায়তা করছেন এবং দেশের স্বনামধন্য সমস্ত মানুষকে যারা ডেকে এনে সম্মানিত করেন, সেই সুরনন্দন ভারতী তার অন্যতম শাখা পশ্চিমবঙ্গের বা কলকাতার নিকটবর্তী বাঘাযতীন যোগপ্রভা ফাউন্ডেশন থেকে তাকে এই সম্মান জানানো হয়। আমাদের কাছে এটা একটা গৌরবের। কেন বলছি গৌরবের? কারণ আমরা খুব কাছ থেকে দেখেছি এই সুদীপ্ত শেখর মিশ্রকে এই সঙ্গীত বিষয়টাকে নিয়ে প্রায় গবেষণার পর্যায়ে চলে গিয়েছিলেন। দীর্ঘ পরিচিতির সূত্র ধরেই বলি যে সঙ্গীতটাকে যেভাবে তিনি নিয়ে যাচ্ছেন বা নিয়ে গেছেন, তার সমসাময়িক অনেকেই হয়তো আছেন, কারোর প্রতি অশ্রদ্ধা না জানিয়ে বলি যে সুদীপ্তবাবু তার নিজের জায়গাটা ধরে রেখেছেন। কবি বলতেন, কবিগুরু রবীন্দ্রনাথ বলতেন, গায়কের সব কিছু নিজের ভেতরে থাকে, সুর তার জীবন থেকে বেরিয়ে আসে, বাইরে থেকে সংগ্রহ করা কোনো উপাদান নয়, হৃদয় থেকে বেরিয়ে আসে। সুদীপ্তবাবুর সঙ্গে আজকেই আমরা খবরদার কথা নয় মিলিত হলাম এবং তার এই সম্মানের জন্য খবরদার কথা নয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আলাপচারিতা চলবে, দু একটা গানও হবে। আমরা সরাসরি সুদীপ্তবাবুর কাছে চলে যাচ্ছি যে আসলে আপনার এই সঙ্গীত সাধনা, এটাকে সাধনাই বলি, এই সঙ্গীত সাধনাটা কবে থেকে শুরু, কেনই বা এটাতে এলেন? অন্যদিকেও তো যেতে পারে। এখন সঙ্গীত সাধনা শুরু মানে আমার সঙ্গীত জীবন একটু অনেক পরে শুরু হয়েছে, কিন্তু শিক্ষা শুরু হয়েছে 1973 সাল থেকে। তখন থেকেই শিখতাম। নবদ্বীপচন্দ্র দেবনাথ আকাশবাণীর প্রডিউসার ছিলেন। তারপর থেকে বাবা তো নেই, ছোটোবেলায় চলে গেছেন, তার মা ওদের সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে ভর্তি করে দেন। সেখান থেকে আমি সঙ্গীত বিশারদ পাশ করেছি। অনেক শিক্ষক মশাইকে পেয়েছি, রতন স্যারকে পেয়েছি, কণিকা দিদিমণিকে পেয়েছি, তাপসী দত্ত দিদিমণিকে পেয়েছি, নারায়ণ স্যারকে পেয়েছি, শুধু সাধারণ মাস্টারমশাইকে পেয়েছি। পরবর্তীকালে মানে বিশারদ পাশ করার পরে ধীরে ধীরে ক্লাসিক্যাল থেকে করতাম, আর পাশাপাশি নজরুলের গান করতাম। তারপর থেকে 1991 এরকম সময় থেকে নিজে কম্পোজিশন করা শুরু করি। আচ্ছা, এরপরে এটা কারোর উৎসাহ ছিল না? না না, নিজে থেকেই শুরু করা। তখন মানে অন্যদের গান গাইতাম, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে নিজের একটা প্রতিষ্ঠান বা নিজের একটা কিছু করার তাগিদ ছিল। আচ্ছা আচ্ছা, যে আমরা সবাই এত শ্যামল মিত্রের গান গাইছি, হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইছি, তা আমরা নিজেরা কি কিছুটা হলেও চেষ্টা করতে পারবো না? একদম একদম ঠিক। তারপরে 1995-এ আমি যখন আকাশবাণীর সুরকার হিসেবে স্বীকৃতি পেলাম, মানে দিল্লি থেকে, এই তখন থেকে আমার মানে ওই যে নতুন একটা নিউ ইরা শুরু হলো। সেই থেকেই আকাশবাণীর প্রথম অনুষ্ঠান করি আমি স্বাধীনতার 50 বছর উপলক্ষে। খুব মানে সেটা শুধুমাত্র আগরতলা স্টেশন নয়, কলকাতা শিলিগুড়ি থেকে একসঙ্গে প্রচারিত হয়েছিল। এই থেকে চলতে 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 অনেকখানে আমার সুরে অনেক শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় অনেকে গিয়েছেন। এই সুরের কাজটা করতে করতে আজকে প্রায় 950 গান আমি করতে পেরেছি, শুধুমাত্র আধুনিক না। আর
শুধুমাত্র আধুনিক না, সেক্ষেত্রে বাচ্চাদের গান, মানে শিশুদের গান, গজল, ভজন, ভক্তিগীতি সব কিছু আছে। তো এই যে পুরস্কার, তারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, জানেন, কিন্তু আমি যখন পুরস্কারের চিঠি পেলাম, সত্যি কি আমি যোগ্য, মানে এটা ভাবছিলাম। তখন ওরা বললেন যে না না, আপনার এতটা কৃতিত্ব, এতটা করেছেন, আপনার নিজস্ব সাইট থেকে শুরু করে একটা IPRS মতো সংস্থার আপনি কম্পোজার মেম্বার। আর ভুবন হাজারিকা নিজে এত বড় মহান শিল্পী ছিলেন, তিনি নিজে সুরকার ছিলেন, গীতিকার, অত কম গান লিখেছেন, কিন্তু সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়ের গান ম্যাক্সিমাম উনি সুর করেছেন। প্রত্যেকটা গানে মেসেজ ছিল। তা আপনি তো যে গান করেন, আপনি মেসেজ দিয়ে গান করেন। তো আমি এই অনুষ্ঠান করতে গিয়ে বলেছি যে ভুবন হাজারিকা এমন একটি মানুষ ছিলেন, যার গানে মানুষের মনের কথা, মানুষের মানে মনের কথা শুধু না, আমাদের যে অভাবের কথা, তাড়নার কথা, শোষণের কথা, এগুলি সমস্ত ভুবন হাজারিকা একদম নিঃসংকোচে বলেছেন। সঙ্গে পাশাপাশি সুরও করেছেন। যদি তিনি ফোক বেসড করতেন, পরবর্তীকালে তিনি অন্য ধরনের গান। প্রথম দিকে যে সুরারোপ যখন করেছিলেন, তার এক আধটা গানের 1-2 লাইন যদি একটু মনে থাকে। প্রথম দিকে তো অনেক আমার বন্ধুদের গান করেছি, কিন্তু যে গানটা আমি আকাশবাণীতে পেয়েছি, একটু নস্টালজিক, মানে গোপাল দাস গুপ্তের লেখা। তোমারে হারাই বারবার, ফিরে ফিরে পাই হারায়, তুমি আছো পথে পথে ওগো, মরিচিকা জাল ছড়ায়, তোমারে হারাই। ভূপেন হাজারিকা, ওনার সম্পর্কে নতুন করে কারোর কিছু জানার নেই, বোঝারও নেই, প্রশ্ন করারও নেই। ভূপেন হাজারিকাকে কিভাবে দেখেন? একটা দুটো। ভূপেন হাজারিকা আমি মানে সবগুলো গানে, বর্তমান বা আগের দিনে আধুনিক গানগুলি যাবে আপনি দেখেন, যে আধুনিক গানগুলিতে কথা, তুমি আমি নিয়ে কথা, ফুল নিয়ে কথা, আমার মধ্যে খুব একটা যে দোলা রাখতো তা না। মানে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান, হেমন্ত মুখোপাধ্যায় প্রচুর, যেমন হেমন্ত সুকান্তের গান টান সেগুলো, কিন্তু আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান করি, এখনও করি, আগেও করেছি, সেখানে একটা মেসেজ থাকে, প্রত্যেকটা শব্দ চয়ন অন্য ধরনের। এবং পাশাপাশি আমি যখন ভুবন হাজারিকা নিয়ে একটু স্টাডি করলাম, মানে কথাগুলি উনি বলছেন সুরের মাধ্যমে, সত্যি এবং আমাদের হৃদয়ে বিচ্ছে কথাগুলো। তো আমি একটু যেটা আমি গাইছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে, ওনাকে খোলা চিঠি দিলেন তিনি। ওরা শোনার পরে ওরা বলছে এই ধরনের গান তো শুনিনি আমরা, আমি এক যা জানি, মানুষের জানে, এই গান কোথায় পেলেন? একটা দুটো গান তাদের কাছে, মানে গুয়াহাটি থেকে যারা এসেছিলেন প্রত্যেকের কাছে আনকমন লেগেছে। আচ্ছা আচ্ছা, একটু যেমন শরৎ বাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না, হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি নাই। শরৎ বাবু এ চিঠি পাবে কিনা জানি না, আমি এ চিঠি পাবে কিনা জানি না। গেল বছর বন্যা হলো, এ বছরে খরা, গেল বছর বন্যা হলো, এ বছরে খরা, ক্ষেতের ফসল ভাসিয়ে নিল, মাছ শুকিয়ে মরা, এক মুঠো ঘাস পায় না মহেশ, দুঃখ ঘুচে না, তুমি জানো না। শরৎ বাবু এ চিঠি পাবে কিনা জানি না, এ চিঠি পাবে কিনা জানি না। বর্গিরার দেয় না হানা, নেই তো জমিদার, তবু কেন এ দেশে জুড়ে নিত্য হাহাকার। বর্গিরার দেয় না হানা, নেই তো জমিদার, তবু কেন এ
দেশে জুড়ে নিত্য হাহাকার। জেনেছো দেশ তো স্বাধীন আছে ওরা বেশ, জেনেছো দেশ তো স্বাধীন আছে ওরা বেশ। তোমার গফুর আমিনার তোমারই মহেশ, জেনেছো দেশ তো স্বাধীন আছে ওরা বেশ। তোমার গফুর আমিনার তোমারই মহেশ, এক মুঠো ভাত পায় না খেতে গফুর আমিনা। তুমি জানো না শরৎ বাবু এ চিঠি পাবে কি না জানি না, এ চিঠি পাবে কি না জানি না। শরৎ বাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না। হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমিনায়। শরৎ বাবু এ চিঠি পাবে কি না জানি না, এ চিঠি পাবে কি না জানি না, এ চিঠি পাবে কি না জানি না। আসলে মহেশ লিখেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক লেখাই আমরা পড়েছি। গানের মাধ্যমেই প্রশ্ন রাখা, মহেশ গফুরকে নিয়ে কথা বলা, গানের সুরে চলে আসা, ভাবতেও পারি না। একটা প্রসঙ্গক্রমে একটা কথা বলি। 1930 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে এক আলোচনায় কবিগুরু বলেছিলেন, গায়কের স্বাধীনতা প্রসঙ্গে একটা অসাধারণ কথা বলেছিলেন কীর্তনের মতো গানের শিল্পীরা স্বতঃস্ফূর্ত আবেগ ও কথার মাধ্যমে নতুন মাত্রা যোগ করতে পারেন, যা শ্রোতাদের গভীরভাবে স্পর্শ করে। ঘটনাটা তাই। এই যে কথাটা, এই কথাগুলি শ্রোতাদের মনে স্পর্শ করতে পারে। শুধু এটা মনে হয় না আপনি তো শুরু করেন, মানুষের কথা না বললে পারে গান স্বতঃস্ফূর্ততা লাভ করে। এটা সাময়িক কালের জন্য হয়তো আনন্দ দেয়। একটা গান শুনবেন, মানে পুরোনো দিনের গান শুনবেন, সাময়িক একটা দোলা লাগবে, নস্টালজিয়া তো। কিন্তু স্থায়িত্ব পেতে, মানে গানের স্থায়িত্ব যদি কেউ পেতে চায়, তাহলে মানুষের কথা বলতেই হবে সুরের মাধ্যমে। ভূপেন হাজারিকার কোন গানটা আপনাকে বেশি মানে আকৃষ্ট করে, যার জন্য? তো নিঃসন্দেহে মানুষের জন্য। একটু যদি অসাধারণ গান। মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে। মানুষকে বন্ধ করে, মানুষকে জীবিকা করে, মানুষকে বন্ধ করে, মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাসে ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি মানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষের জন্যে,
জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। কোথায় থামবো জানি না, কিন্তু থামতে আমাদের হবে। তাই আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে এলাম। শুধু একটা প্রশ্ন অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে, যেটা আপনার কাছ থেকে জানা উচিত, আপনিই বলবেন। সঙ্গীত গুরুর কাছ থেকে শেখা গান এবং এই সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এতে আপনি কতটুকু আনন্দ উপভোগ করেন, আর এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছেন, কিভাবে প্রয়োগ করছেন? সঙ্গীত মানে এমন একটা মাধ্যম, যে মাধ্যমে আমার মনে হয় বড় বড় বক্তৃতা যারা দেন তাদের থেকে অনেক তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছা যায়। কারণ সঙ্গীতটা তো হৃদয়স্পর্শী। কারণ একটা সুর, একটা কথা যখন প্রাণ পায় সুরের মাধ্যমে, এবং এই সুরটা দিয়েই মানুষ কথাগুলিকে মানুষের কাছে পৌঁছানো যায়। তাই সেই জন্য এই মাধ্যমটাকে আমার মনে হয় না, আমি তো এই জন্য ওই সঙ্গীতটাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি। আর সঙ্গীতের মধ্য দিয়ে মানুষকে মানে তাদের উজ্জীবিত করতে সাহায্য করে, তাদের এবং মানুষের যে দুঃখ দুর্দশা ব্যথা সেগুলিকেও মোচন করতে সাহায্য করে। রবীন্দ্রনাথের এমন কোনো গান নেই যে মানুষের জীবনের প্রতিটি পর্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সবগুলো সামঞ্জস্যপূর্ণ, ঠিক সবগুলো একদম। দুঃখ পেলেই আমি সে গান করতে পারি। আরে ঠিকই তো, একটা কথা ঠিকই বলেছেন, গান দিয়ে তো দুঃখ হরণ করা যায়। এবং নজরুল একটা জায়গায় বলেছিলেন, গালাগালিকে গলাগলিতে পরিণত করতে পারে এই গান। শুধু ওর কথাটা ঠিকই। একটা গান ওখানে গিয়েছিলেন, একখানা মেঘ ভেঙে এলো, এটা দিয়ে শেষ করবো আজকের এই অনুষ্ঠান। এটা করবো না, অন্য কিছু করবো? করুন, দেখুন আপনার যদি এটা করেন তো করুন, নাহলে অন্য। আমি একটা গাই, একটু মানে অল্প করছি, করুন। এই গানটা অল্প করে গাইছি। গঙ্গায় আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ের একই তো শ্বাস। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ের একই তো শ্বাস। দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা, একই মূর্ছনা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। এগুলি বোধহয় আর কোনোদিন পুরনো হবে না, না এই গানগুলি? তো শেষ করবো একটা প্রশ্ন রেখে, এরপরে যদি আপনি একটা গান গাইতে আমাদের একটু সুযোগ দেন, একটা গান শোনানো। এটা হচ্ছে এই রিয়েলিটি শো সম্পর্কে আপনার কি মনে হয়? এগুলি মানে রিয়েলিটি শো সঙ্গীত জগৎ সস্তায় মানে খুব তাড়াতাড়ি করে জনপ্রিয়তা অর্জন করতে চায়। ভালো গলা আছে, হয়তো রেয়াজ কিছুটা আছে, আর সোশ্যাল মিডিয়া এর মধ্যে যে ছোট পর্দার প্ল্যাটফর্ম, এখন মোটামুটি মানুষ তো আত্মকেন্দ্রিক ম্যাক্সিমাম আছে, হয়ে গেছে। এবং মানে হলে গিয়ে প্রোগ্রাম থেকে দেখা যায় লোক পাওয়া যায় না, 50 জন লোক যায় না। তো টিভি দেখতে দেখতে ওরাই জনপ্রিয় হয়ে যাচ্ছে। ফলে এত বছর ধরে 14 আরও আগে থেকে হচ্ছে, দেখবেন যে চ্যাম্পিয়ন যারা হয়েছে
ওরা কতজন সে হেমন্ত মুখার্জির মতো বা সতীনাথ মুখোপাধ্যায়ের মতো ওরা এই ইন্ডাস্ট্রিতে টিকে আছে, একদম নাম করেছে, ওদের গান কেউ গাইছে, বলুন না, ঠিক, দেবজিৎ থেকে বলুন, অনেকে তো চ্যাম্পিয়ন হয়েছে, অন্বেষা থেকে শুরু করে অনেকেই ওদের গানই গাইছে, ওদের গানই ওরা গাইছে, মানে ওদের যারা মানে সেলিব্রিটি মিউজিক ইন্ডাস্ট্রি যারা একসময় রাজ করেছে, লতা, আশা, এরপরে হেমন্ত মালিক, একদম ঠিক। কিন্তু ওদের নিজস্ব গান কই? নিজেরা কোনটা? ওরা জি বাংলা বলছে যে ওদের নাকি নিজস্ব অ্যালবাম করাবে। এই অ্যালবামগুলি তো আগেও করেছে, হাইলাইট হয়েছে বা মানুষের কাছে পৌঁছেছে। ওরা প্রোগ্রাম করছে, আমি দেখেছি ওরা প্রোগ্রাম করে কাদের গান গেয়ে, নিজের একটা গান আছে, ওরা করাচ্ছে, কিন্তু নিজের গান কই? স্বকীয়তা বা ক্রিয়েটিভিটি ছাড়া শিল্পী বাঁচে না। একদম। অনুষ্ঠানটা শেষ করবো আপনার একটা গান করবো নাকি না আরেকটা ছোট্ট করে হলো আমরা শেষ করবো, ছোট করে গেছি। বিস্তীর্ণ দুয়ারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? যেখানেই থামানোর দরকার সেখানেই প্রশ্ন, গঙ্গা তুমি বইছো কেন? গান কেন আসবে? গান মানুষের জন্য আসবে, মানুষ প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর খুঁজবে মানুষ। সুদীপ্তবাবু তার সঙ্গীত এই যে জীবন আরও দীর্ঘায়িত হোক, খবরদার কথা নয়, এই শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।